কি জানি, খেয়াল করিনি তো, মাত্রই দেখলাম। নয়নকে দারুণ চিন্তিত দেখালো। ঝটপট উঠে দাঁড়ালো। দোলনার দিকে পা বাড়াতেই ঈশান ডেকে উঠল। ওদিকে কোথায় যাচ্ছিস? ও এখানে কেন দেখবো না? এখানে ঘুমাচ্ছে কেন? কেমন বেকায়দায় ঘুমিয়ে আছে। ঠান্ডার মধ্যে গায়ে কিছু নেই। নয়ন আর ঈশানের কিছু বলার অপেক্ষা করে না, দ্রুত পায়ে এগিয়ে যায় তিতিরের দিকে। কোমরে হাত রেখে দুদিকে হতাশার মাথা নাড়ে। নিচু হয়ে ওড়না টেনে ঢেকে দেয় শরীর। ঈশানের হাত শক্ত হয়ে যায় হুট করে। কি অবলীলায় কাজটা করলো নয়ন। সে পারল না কেন? তারও তো উচিত ছিল এটা। নয়ন আলতো হাতে মাথা ঝাঁকালো তিতিরের। তিতির উঠল না, বরং আরো উল্টো পাশ ফিরে গলা পেঁচিয়ে ধরল নয়নের। ঈশানের মেজাজ খারাপ হচ্ছে মেয়েটার ওপর। নয়ন পাজা কোলে তুলে নিল তিতিরকে। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ওকে রুমে দিয়ে আসি ভাই, ডেকে ঘুমটা নষ্ট না করি। ঈশান নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, হালকাভাবে মাথা নাড়ে। নয়ন তিতিরকে কোলে নিয়ে চলে যায় বাড়ির ভেতর। ঈশান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। কিছু একটা ফিল হচ্ছে, যেটা হওয়ার কথা নয়। অন্তত তিতিরের জন্য তো নয়। বোন হয় তার মেয়েটা। কই, রুষাকে তো তাদের বন্ধুরা টাচ করে, পড়ে গেলে ধরে। তার তো কখনো খারাপ লাগেনি। সে টক্সিক বয়ফ্রেন্ড নয়, এটা নিয়ে বন্ধু মহলে বেশ প্রশংসা শুনতে পেত সে। আজ এই মেয়েটাকে নিয়ে এমন রাগ হচ্ছে কেন তাহলে? তাছাড়া বাকি সবার কথায় যতটুকু বুঝেছে সে, নয়ন বেশ পছন্দ করে তিতিরকে। বাড়ির সবারও তাতে স্পষ্ট মত আছে বলে বোঝা যায়। আর অনেক আগে থেকেই নয়ন তিতিরের বিষয়টা সবাই মেনে নিয়েছে। হুট করে একদিনের ব্যবধানে তার এমন মনে হওয়ার কারণ কি? ছোটবেলায় এ মেয়ে তার জন্য পাগল ছিল, এখন নেই তার জন্য। ঈশান নিজের উপর দারুণ বিরক্ত হয়। এ কি ছেলে মানুষই চিন্তা ভাবনা। মাঝখানে কেটে গেছে আরো 4টি দিন। তিতির আসার পর এই 4 দিনে সে মোটেই আনন্দ করতে পারেনি, বা বলা যায় সে মুডেই ছিল না, থাকতে পারেনি। সেদিন সকালে তিতির হুট করে নিজেকে আবিষ্কার করে বিছানায়। চমকে উঠে বসতেই তার মনে পড়ে সে ভুলে ঘুমিয়ে গেছিল দোলনায়। কে আনলো তাকে? ভাবতে ভাবতে বিছানা থেকে নিচে চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসে। কে আনলো তাকে? ভাবতে ভাবতে বিছানা থেকে নিচে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে কানে। ছুটে গিয়ে বুঝতে পারে শব্দ তার নানু রুম থেকে আসছে। চন্না দেওয়ান অসুস্থ হয়ে পড়েছেন। 3 দিন হাসপাতালে রেখে আজকে বাড়িতে নিয়ে আসা হয়েছে তাকে। এ বাড়ির ওপরে এক প্রকার ঝড় বসে গেছে এ কয়টা দিন। তিতির ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। নিশিয়াপুর রুমের দিকে পা বাড়াতে শটান সামনে এসে পড়ল ঈশান। তিতিরের মুখ গিয়ে সজোরে ধাক্কা খেল ঈশানের শক্তপোক্ত বুকে। বডি ওয়াশের কড়া ঘ্রাণ পাওয়া গেল মানুষটার শরীর থেকে। চমকে গিয়ে নাক ডলতে ডলতে উপরের দিকে ঘাড় উঁচিয়ে তাকালো তিতির। ঈশান চোখ লাল করে তাকিয়ে আছে তার দিকে। তিতির তড়িঘড়ি করে 2 পা পিছিয়ে গেল। ঈশান এক প্রকার খেকিয়ে উঠল। দেখে চলা শিখিসনি? মেয়ে মানুষ এত কেয়ারলেস হলে চলে? মেয়ে মানুষের জাতি উজবুক। তিতির মুখ বাঁকালো। সামান্য একটা বিষয়ের জন্য মেয়ে জাতি তুলে বকাবকির কি আছে আশ্চর্য? কিছু বলার জন্য নিজেও চোখ গরম করে তাকালো, কিন্তু সামনে সুদর্শন পুরুষ মানুষটাকে শক্ত কথা বলতে ইচ্ছে হচ্ছে না এখন কেন যেন। 3/4 ঢোলা কার্গো প্যান্ট পরা, গায়ে নেভি ব্লু ফিটিং টি শার্ট। শরীরের পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে, হাতের পেশিগুলো ফুলে ফেঁপে উঠে আছে। টপ টপ করে পানি পড়ছে ভেজা চুলগুলো থেকে। সবে বোধহয় শাওয়ার নিয়ে বেরোলো। বোধহয় নয়, সত্যি। কি পরিমাণ যে বডি ওয়াশের ঘ্রাণ পাওয়া যাচ্ছে! তিতির নিজের মনকে ধমকে পাশ কাটিয়ে চলে যেতে পা বাড়াতেই টান পড়ল চুলে। হ্যাচকে টানে 2 পা পিছিয়ে আবার মুখোমুখি হলো ঈশানের। এক হাতে বৃথা টানাটানি করলো কয়েকবার হাত থেকে চুল ছাড়ানোর। ঈশান বাঁকা হাসল, মুখ এগিয়ে কানের কাছে এনে বলল, ঈশান আরশাদের গায়ের জোরকে হেলাফেলা ভেবেছিস? তোর মতো একটা বিড়ালের বাচ্চা ছটফট করলেই সে ছেড়ে দেবে? তিতির ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে। লোকটার এমন ব্যবহারের কারণ কি? সেদিন হসপিটালেও কষিয়ে রামধমক দিয়েছিল। তার দোষ কি ছিল? সে তো সামান্য টং ঘরে বসে চা খাচ্ছিল। তখন যদি ওইটুকু সিটে গা ঘেঁষে হুট করে কেউ এসে বসে, তার দোষটা কোথায়?
সে সরেই বসতো। তার আগেই ঈশান এসে ধমকাধমকি করে ভেতরে নিয়ে আসে। সে কি যেন তেন ধমক? খালি বোধ হয় পাবলিক প্লেস বলে গায়ে হাত তোলেনি। তিতিরের ইচ্ছে করছিল লোকটা চুলের মুঠি ধরে গরম চাই চুবাতে, এখন যেমন ইচ্ছে হচ্ছে। আরেকটা টান লাগতেই চোখে পানি চলে এলো তিতিরের। কি আশ্চর্য, ছাড়ুন বলছি। একই স্বভাব, চুলে ধরে টানছেন কেন? বড় মামাকে কিন্তু বলে দিব। ঈশান বোধ হয় আরো ক্ষেপে গেল, পেঁচিয়ে ধরল চুল। বল যা, এখনই বলবি। না ছাড়লে যাব কিভাবে? ছাড়ুন, দেখুন যাই কি না চাই। ভাবছেন সাহস নেই আমার? ঈশান রাগে চোখ বড় বড় করে ফেলে। বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিসনি? না, শিখিনি। এখন ছাড়ুন তো। বড় ভাই জন্য যা ইচ্ছে তাই করবেন নাকি মগের মূল্য? ঈশানের এবার রাগটা আরো দ্বিগুণ হলো, কোনো কারণ ছাড়াই। টাকা টাকা বলছি। তিতির ফট করে তাকালো, চোখ টলমল করছে। ঈশানের দৃষ্টিতে গা কেঁপে উঠল তিতিরের। ঈশান উপর থেকে নিচ অব্দি চোখ বুলালো একবার, আবার চোখে চোখ স্থির করলো। এভাবে ওড়না নেওয়া কে শিখিয়েছে তোকে? কিভাবে? অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশানের নজর অন্যরকম কেন লাগছে? কি বলছে নজর? নজর অনুসরণ করতেই একটা হার্টবিট মিস হয়ে গেল তিতিরের। দ্রুত হাতে ওনা টানা দিয়ে নামালো বুকের দিকে খানিকটা। মানুষটার তার থেকে বেশ লম্বা। নিচু হয়ে নিজের বুকের ওপর চোখ রাখতেই চমকে উঠল তিতির। ডান হাত চেপে রাখলো বুকের ওপর। ভিতরে কি পড়েছিস সেটা দেখাতে সবাইকে? তিতির লজ্জায় চোখ নামিয়ে নিল। কি রে, পিঙ্ক পছন্দ খুব? তিতিরের মুখ হা হয়ে গেল। লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। তার ইনারের রং পিঙ্ক। লোকটা তার মানে দেখে ফেলেছে। মেজাজ গরম হলো তিতিরের। দেখবে না আবার, জিরাফের মতো লম্বা, ওপর থেকে নিচে তাকালে যত ঢাকায় থাকুক কোনাকুনি দিয়ে ঠিক চোখে পড়বি। তাই বলে ওভাবে তাকাতে হবে? নিজের দৃষ্টি সংযত করবে না অসভ্য মানুষটা? ঈশান এবার বেশ শক্ত গলায় বলল, ভালো করে জড়িয়ে নে গায়ে, ফাঁসির দড়ির মতো ঝুলিয়ে রাখার জন্য ওড়না না। গলায় দড়ির মতো ঝুলিয়ে রাখবো কেন? এটা তো মেয়েদের স্টাইল। ও, আপনি বুঝবেন না। ঈশান চোখ পাকালো। যে বুঝতে গেলে তোকে ফুপাতো বোন থেকে ফুপাতো বউয়ের নজরে দেখতে হবে, সে বোঝার আমার দরকার নেই। যা বললাম শোন। তিতির চমকে উঠল। কি সব কথাবার্তা? মুখ পাকালো, ঠোঁট উল্টে বলল, আপনি তাহলে এরকম ডিঙ্গি শরীর নিয়ে খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরঘুর করবেন না একদম। আমার ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। মামাতো ভাই থেকে বললাম না, মুখে বাঁধে। ঈশানের রাগে মাথা ফেটে যাচ্ছে। এ কি বেয়াদব মেয়ে, কথাই শোনে না, বোঝার চেষ্টা করে না। ওর ভালোর জন্যই তো বলা হচ্ছে। দেখে তো বোঝা যায় না, এত কথা আসে কোত্থেকে? তুই আমার হাঁটুর বয়সী হবি, বেয়াদবি না করে কথা মান। তিতির নির্বিকার চোখে অন্যদিকে তাকিয়ে বলল, সেম টু ইউ। হোয়াট? যেটা বললেন সেটাই, সেম টু ইউ। আর আমি যদি আপনার হাঁটুর বয়সী হই, তাহলে নিজের এই বয়স্ক মাথাটা খাটিয়ে দয়া করে হাঁটুর বয়সী বাচ্চার দিকে নজর না দিয়ে নিজের বয়স্ক শরীরটা টানুন। এ মেয়ে বলে কি? ঈশান আরশাদ বয়স্ক? মেজাজ আরো তেতে উঠল ঈশানের। আমি বয়স্ক? আই এম অনলি 28। নারী জাতি বলতেই ঠেটা বাচাল। পুরুষ জাতি বলতেই নজর। থাক, বললাম না, বড় ভাই হন সম্পর্কে। সিঁড়িতে পায়ের শব্দে চুল ছেড়ে দিল ঈশান। তিতির ঘাট ডলতে ডলতে পাশ কাটিয়ে দ্রুত পায়ে চলে গেল সেদিকটায়। ঈশান পিছন তাকিয়ে দেখল মেয়েটার ছুটে চলা। বেয়াদব কোথাকার। বিড়বিড়িয়ে চলে এলো নিচের রুমে। রুষা তোকে ফোন করেছিল ঈশান? নিয়াজের প্রশ্নে মাথা তুলল না ঈশান। ফোনের স্ক্রিনের দিকেই চোখ রেখে উত্তর দিল, হুম। কিছু বলেছে তোকে? না, কি একটা পরে বলবে বলল। ঈশান, শুনছি। রুষার বোধহয় কিছু একটা হয়েছে। ঈশান মাথা তোলে নিয়াজের দিকে, ফোনটা বন্ধ করে প্যান্টের পকেটে গুজে রাখে। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি হয়েছে? আই গেস তুই রেগে যাস না প্লিজ। রাগার কথা না হলেই রাখবো না, বল। নিয়াজ উসখুস করলো কিছুক্ষণ, একবার তাকালো বাকি বন্ধুদের দিকে। সবাই মাথা ঝাঁকালো। নিয়াজকে বলতে বলল কিছু একটা।
নিয়াজ ফিরে তাকালো আবার ঈশানের দিকে, ধীর গলায় বলল, আই গেস রুষা বিয়েটা করতে চাচ্ছে না। ঈশানের কপাল কুঁচকে এলো। রুষা বিয়ে করতে চাচ্ছে না? তোদের কে বলল? ও তো আমাকে কিছু বলেনি। তাছাড়া বিয়ের এই কাহিনী শুরুটাও ওরই করা, আমার নয়। নিয়াজ শুকনো ঢোক গিলল। এবার মুখ খুলল অনিমা। আমার সাথে কথা হয়েছে ওর। ইনফ্যাক্ট ওখানে ওরা সবাই ছিল আর কি, তুই এসে পৌঁছবার আগে। আমরাই কল করেছিলাম খোঁজ খবর নিতে আর কি। ওকে স্বাভাবিক লাগলো না, কথাবার্তা কেমন একটা। তোদের বিষয়টা নিয়ে আপসেট। ঈশান কথাবার্তার মাথামুন্ডু কিচ্ছু বুঝতে পারছে না। রুষার সাথে তার কি হবে? কিছুই না, সবই নর্মাল। এসব কথার মানে কি? আমার সাথে ওর কিচ্ছু হয়নি। কিচ্ছু না। বাড়ি আসার পর 3 বার কল করেছি ওর বাবার খোঁজ নিতে। ইভেন ওর যে আমার বাসায় আসার কথা ছিল, হুট করে ও ক্যান্সেল করলো, মানে করতে হলো আর কি। এটা নিয়েও আমি ওকে কিচ্ছু বলিনি। কোনো সমস্যাই হয়নি ওর আমার মধ্যে। তাহলে কেন মনে হলো তোদের এসব? অনিমা আবার সবার দিকে তাকিয়ে নিল একবার, ফের ঈশানের দিকে তাকিয়ে বলল, শোন ঈশান, মেয়ে মানুষ তো আমি। ঋতু আছে, ওকে জিজ্ঞাসা কর। ওর কথাবার্তার ধরন স্পষ্ট, ও কিছু একটা নিয়ে স্যাটিসফাইড নয়। ঈশান বাঁকা হাসে, বাতাসে এলোমেলো হওয়া চুলগুলো দুহাতে ঠেলে পেছনে দেয়। কি আশ্চর্য! সেটা ও না বললে বুঝবো কিভাবে? আমি তো আমার দিক থেকে ঠিকই আছি। আগে প্রেম প্রেম করতো, তখনও রাগ করিনি। পরে প্রেমিকা হিসেবে সবাইকে পরিচয় দিত, সেটাও কিছু বলিনি। একটা সময় মনে হয় ঠিক হয়ে যাবে, হয়নি। ওর উপর তখনও রাগ করিনি, বরং তোদের কথায় নিজেকে বুঝিয়েছি মেয়েটা ভালো। আর দিন শেষে পরিবার তো চাপ দেবেই বিয়ে নিয়ে। আমার লাইফে মেয়ে, প্রেম, ভালোবাসা এসবের জন্য আলাদা সময় কোথায়? সব জেনে এই মেয়ে থাকতে যাচ্ছে, থাকুক, দেখা যাবে পরে। তারপর নিজ থেকেই থেকে গেছে ও। আমার দিক থেকে কোনো প্রেশার, এক্সপেকটেশন ওর উপর ছিল না। ওকেও রাখতে নিষেধ করেছিলাম। এখন আবার হুট করে বিয়ের কথা। ওকে, সেটাও ভেবে দেখলাম, ঠিক আছে, করব বিয়ে। এখন নিজে থেকে আবার ওর এসব মনে হওয়ার কারণ কি? এত বছরে মনে হয়নি ওর? ঈশান হেসে দুদিকে মাথা নাড়ল। হতাশা প্রকাশ করলো নাকি তাচ্ছিল্য বোঝা গেল না। বন্ধুরা নিজেরাও সবাই সবটা বুঝতে পারছে। সত্যিই তাই, রুষা সবসময় নিজ থেকে, নিজের ইমাজিনেশন থেকে সবটা সাজিয়েছে। ঈশান কখনো অসম্মান করেনি রুষাকে এসব নিয়ে। রুষা জেনে শুনে জড়িয়েছে এসবে। আজ এই মুহূর্তে এসে ঈশান কি চায়, কি আগে করা উচিত ছিল, আর 5টা প্রেমিকরা কি কি করে, সেগুলো নিয়ে কথা তুললে হবে? অনিমা ঈশানের কাঁধে হাত রাখলো। তুই একবার কল কর রুষাকে। আঙ্কেল অসুস্থ তো, ও বোধ হয় কিছু একটা নিয়ে ডিপ্রেসড, তাই এমন বলেছে। ঈশান স্থির হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, ভাবলো কিছু একটা। পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো রুষার নাম্বারে। 3 বারের বার কল তুললো ওপাশ থেকে। ওপাশে প্রচুর মানুষজনের আওয়াজ আসছে। শব্দে এক প্রকার ফোন কানে ধরে রাখা জুলুম হলো ঈশানের। লাউডে দিয়ে দূরে ধরলো ফোনটা। এত আওয়াজ? কই আছিস? একটু বাজারে এসেছি। কিছু বলবি বলছিলি তখন, বল। রুষা চুপ করে রইল। একটু পর আশেপাশে থেকে শব্দ কমে এলো অনেকটা। দূরে গিয়ে দাঁড়িয়েছে হয়তো। এবার গলার আওয়াজ বেশ স্পষ্ট লাগলো। ঈশান, আই গেস আমি আমাদের বিয়েটা নিয়ে তোমাকে বেশি চাপ দিয়ে ফেলেছি। এমনটা মনে হওয়ার কারণ? অনেক কারণ। সেটা এত বছরে কেন মনে হয়নি? জানি না, কবে থেকে মনে হচ্ছে? হঠাৎ করেই। বেশ, এখন? রুষা ঈশানের এহেন নির্বিকার ভঙ্গির পিঠে আর কি বলবে গোছাচ্ছে হয়তো। খানিক সময় নিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসোনি কখনো, বেসেছো কি? বিয়ের পর হয়তো বাসতাম। ওটা পরের কথা, আগের কথা বলছি এখন। না। তবে বিয়েটায় রাজি হয়েছো কেন? অ্যারেঞ্জ ম্যারেজ করে না মানুষ? রুষা হেসে ফেলল। হাসিটার অর্থ কি ধরা গেল না। তার মানে এতদিন আমার সাথে এসব কি ছিল?
ঈশান বিরক্ত হচ্ছে এখন। মেয়ে মানুষের হেয়ালির সাথে সে পরিচিত নয়, পছন্দও করে না। কি ছিল? আমি বলেছি কিছু ছিল নাকি? আমি সবসময় বলে এসেছি একতরফা এক্সপেকটেশন না রাখতে। তুই রেখেছিস। আমি কোনো ইশারা দিয়েছি, আশা দিয়েছি, তারপর তুই বলতি তুই এভাবেই খুশি। ওকে ডান থাকলি। তারপর তোর সম্মানের কথা ভেবে তোরই বাকি অনুরোধেও রাজি হলাম। জিতলি সব দিক থেকে তুই, অথচ আজ ব্লেম আমাকেই করছিস। আমি আর জিততে চাই না। আমি এমন জিত আমার দরকার নেই। সেটা তোর চাওয়া, তোর বিষয়। আমি কিছু বলছি, বুঝতে পারছো? বিয়ারটা চাস না তাই তো? রুষা আবার চুপ করে রইল। তারপর মিনমিনে বলল, হ্যাঁ, চাই না। ওকে। তোমার কষ্ট হবে না? ঈশান নিঃশব্দে হাসল। আমি তো ভেবেছিলাম আমার থেকে বেশি কষ্ট তোর হবে, হচ্ছে না? রুষা বোধ হয় কেঁদে ফেললো এবার। কথা শোনা যাচ্ছে না, তবে ঘন ঘন নাক টানার আওয়াজ আসছে। কান্না বোধ হয় বুঝতে দিতে চাচ্ছে না। নিজেকে ধাতস্থ করে নিল, জোরে শ্বাস নিল। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি ঈশান, কোনো হুটহাট সিদ্ধান্ত নয় কিন্তু। আর ইয়ার্কি ভেবে ভুল করো না। এমন মজা তুই কখনো করিস না, তাই সিরিয়াসভাবেই নিলাম। কারণ জানতে চাইবে না? না, এটা তোর সিদ্ধান্ত। জোর জবরদস্তি আমার ডিকশনারিতে নেই। তুই নিজ ইচ্ছাতে এসেছিলি, নিজ ইচ্ছেই যাবি। ইয়োর উইশ। আমার ফিলিংস কম মনে হচ্ছে না কিছু, তাই হয়তো। রুষার ঈশানের জবাবটা হয়তো মন মতো হলো না। জানতাম এটাই বলবে তুমি। অথচ একটা মেয়ে কি চাই জানো? তুমি ধরে রাখার চেষ্টা করছো, কিন্তু ঈশান আশা তো সেটা করবে না। সেটা তো তার ক্যারেক্টারের সাথে যায় না। যায় না কথাটা বোধহয় ঠিক নয়। যাবে আসবে হয়তো কারোর জন্য কখনো, কিন্তু সেটা আমি নই। সেই ভাগ্যবান অনুনারী হয়তো। ঈশান উত্তর দেয় না। ভালো লাগছে না এসব আবেগের কথাবার্তা। মেয়েটা একা একাই সবটা জটিল বানাচ্ছে। তার ভূমিকা কোথায় এখানে? দোষটাই বা কি? তাকে কি করতে বলছে মেয়েটা? এমন তো নয় সে অন্য মেয়ে নিয়ে কখনো কাহিনী করেছে, কখনো না। রুষাকে ভালোবাসে না মানে এমন নয় যে অন্য নারী আছে। রুষার প্রতি সে ফিলিংস তার আসেইনি। ধরেই নিয়েছিল হালাল সম্পর্কে গেলে আপনা আপনি চলে আসবে সেটা। ধর, তোকে ধরে রাখার চেষ্টা করলাম, এখন তুই থাকবি? তুমি করবে না? সেটা জিজ্ঞেস করিনি। আমার কথার উত্তর দে রুষা। আগে থাকতাম হয়তো, এখন হয়তো না। ঈশান শব্দ করে হেসে ফেলল। এই হাসিতে তাচ্ছিল্য মেশা সবটাই। আমি এখন হাজার চেষ্টা করলেও তুই থাকবি না রুষা। তোর ব্যাপারটা অন্য, যেটা বলছিস না। কথা ঘুরিয়ে আমার দিকে ব্লেম ঠেলে দিয়ে পালাচ্ছিস। রুষা আশ্চর্যভাবে চুপ করে রইল। সবাই স্পষ্ট বুঝতে পারল ঈশানের কথাটা সত্যি, বিষয়টা অন্য। ঈশান রাজভারী গলায় বলল, বেস্ট অফ লাক রুষা। অ্যাজ এ ফ্রেন্ড আছি সবসময় আমি। আমরা। ঈশান কল কেটে ফোনটা হাতে রাখে। পাশে সব বন্ধুরা হাঁ করে শুনছিল এতক্ষণ সবটাই। সবার এক প্রকার হতবিহ্বল রুষার কথায়। সবাই এক প্রকার হতবিহ্বল রুষার কথায়। এই মেয়ে এই জীবনে কখনো ঈশানকে ছাড়বে এটা হয়তো কারোর স্বপ্নেও ছিল না। অসম্ভব ব্যাপার স্যাপার। তবে এখন স্পষ্ট এটাও বুঝতে পারছে রুষা যা বলছে সত্যি সিরিয়াসভাবেই বলছে। ঈশান স্বাভাবিক চোখে তাকালো সবার দিকে। সবকটা থ মেরে তাকিয়ে আছে তার দিকে। নিয়াজ, অনিমা, সাজিদ, নাইম, ঋতু সকাল সকাল ঈশানকে নিয়ে এসেছে ওদের এলাকার হাই স্কুল মাঠে। ছোটবেলায় এখানকার স্টুডেন্ট ছিল ওরা সবাই। ফ্রেন্ড সার্কেলের মধ্যে শুধু ইকবাল আর রুষার বাড়ি অন্য জেলায়। তাছাড়া বাকি সবাই ছোট থেকেই একসাথে বড় হয়েছে। সময়ের স্রোতে সবাই এখন সাকসেস। কালভদ্রে দেখা হয় আর কি। আর দেখা হলেই কি, গ্রামের এই মাঠে বসে আড্ডাটা হয় নাকি শহরে? সবাই উচ্চপদস্থ চাকরি করে। শহরে দেখা করতে গেলেও যায় সব হাইফাই রেস্তোরাঁতে। যতই হোক তারা নিজেরা গ্রামের মানুষ। গ্রামের মাঠে ঘাটে আড্ডাটা তারা ভুলবে কেন? ঈশান যদিও আসতে চাচ্ছিল না আজ। ওর দাদিকে গতকালই হাসপাতাল থেকে আনা হয়েছে, কিন্তু বন্ধুদের জোরাজোরিতে এসে বসেছে ওদের আড্ডায়। সে যদিও বরাবরই গম্ভীর হয়ে থাকে,
বাকিরা হই হট্টগোল করলেও তাকে কখনো চিৎকার চেঁচামেচি করে সেসবে যোগ দিতে দেখা যায় না। বড় জোর হেসে পাগলামি দেখে বন্ধুগুলোর। রুষার কথায় ঈশানের কোনো অন্তর না দেখে সজোরে ধাক্কা দিল নিয়াজ। কিরে বেটা, চাকা তো খাইলি একটা, বেশি কষ্ট হচ্ছে? ঈশান মুখ বাঁকিয়ে তাকালো। বেয়াদবগুলো জানে সবটাই, তবুও অযথা কথা বাড়াবে। কষ্ট হলে যে ভাঙলো বিয়ে তার হচ্ছে, সেটা ভালো মতো জানিস তোরা। আমার কিচ্ছু এসে যায় না। সবাই মানল বিষয়টা। ঈশান কখনো ভালোবাসেনি রুষাকে, নিজ মুখেও কখনো বলেনি ওদের সম্পর্ক আছে। ঈশানের দিক থেকে সত্যিই ছিল না কিছু, তবে মেয়ে হিসেবে, বন্ধু হিসেবে তাকে ভালোবাসে, সে হিসেবে সম্মানটা দিত সবসময় রুষাকে। ঋতু গম্ভীর পরিস্থিতি সামলানোর জন্য ধাক্কা দিল নাইমকে। নাইম ঈশানের গায়ে হেলান দিয়ে বসলো খানিকটা। ঈশান শোনো না, তোর তো বিবাহযোগ্য 3টা বোন, বিয়ে থা তো দিতে হবে তাই নাকি? ঈশান ঘাড় ঘুরিয়ে তাকায় নাইমের দিকে। ঈশান সাফাই দিল। না মানে নিশিটা বড় হয়ে গেছে, বিয়ে দিবি না? নিয়াজের চোখ মুখ এক প্রকার শুকিয়ে আসলো। বজ্জাতগুলো আবার তার পিছে লাগছে। ঈশানটা একবার টের পেলে তার খবর করে দিবে। ঈশান গম্ভীর গলায় বলল, দেব না কেন? দেব, বড় হচ্ছে, দিতেই হবে। সুপাত্র খোঁজ সবাই, বিসিএস করা পাত্র হলে ভালো হয়। কি সমস্যা? বিসিএস দিয়ে কি হবে? সব মেয়েরা বাড়ি থেকে খালি বিসিএস বুড়িওয়ালা খোঁজে কেন বুঝি না। হঠাৎ নিয়াজের উত্তেজিত গলার আওয়াজ সবাই তাকালো। ঈশান চোখ ছোট করে কপাল কুঁচকে তাকিয়ে রইল। বাকিরা মুখ চেপে হাসছে। ভুড়িওয়ালা হবে কেন? আমার বোনকে আমি স্মার্ট দেখে বিয়ে দেব, অবশ্যই ওর ক্লাসের। বিসিএস মানে কি ভুড়িওয়ালা নাকি? নিয়াজের ইচ্ছে হচ্ছে আরো কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু পাছে আবার সব ফাঁস হয়ে যায় এই ভয়ে মনের কথা মনেই রেখে দিয়ে ব্যস্ত হাতে সিগারেট বের করলো একটা। ঈশান তাকালো সেদিকে, চোখ দিয়ে ইশারা করলো সিগারেটের দিকে। রাশভারী গলায় বলল, এটাও একটা পয়েন্ট। আমার বোনের বর সিগারেট খেতে পারবে না, এসব বদভ্যাস থাকা যাবে না। নিয়াজের হাত থমকে গেল। কটমট করে তাকালো ঈশানের দিকে। ঈশান উদাস চোখে এদিক ওদিক দেখছে। তুই তো খাস, তার বেলায়? ঈশান একই ভঙ্গিতে বলল, আমার বউয়ের সমস্যা হলে অবশ্যই ছাড়বো। আমিও সেম। ঈশান স্থির দৃষ্টি তাক করলো নিয়াজের দিকে। তোকে ছাড়তে কে বলেছে? আমি তো আমার বোনের হাজবেন্ডের কথা বললাম, তুই রাখছিস কেন? নিয়াজ চুপসে গেল। ধরানো সিগারেট খানা ধরিয়ে দিল নাইমের হাতে। সবাই এক প্রকার মুখ চেপে চেষ্টা করছে বুক ফাটা হাসি আটকানোর। নিয়াজ মুখ কালো করে বসে রইল। ঈশান নিজেও ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বাঁকা হাসল। বিড়বিড়িয়ে বলে উঠল, গাধা একটা। নিশি নুরি দুজনেই টিউশনিতে গিয়েছে। শাওয়ার নিয়ে ছাদে এসে রোদের চুল শুকাতে এসেছে তিতির। রাফিকে নিজের ফোন হাতে ছুটে আসতে দেখল সে। তোমার ফোন কখন থেকে বাজছে? নাও। রাফি ফোনটা হাতে দিয়েই যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ছোট দিল এক প্রকার। ফোনের দিকে তাকাতেই রাহাত ভাইয়ের নাম ভেসে উঠল। 13 বার মিসড কল। কপালে চিন্তার ভাঁজ পড়ল তার। সে নিজেও সাথে সাথে কল ব্যাক করলো। লাগাতার রিং হচ্ছে, ওপাশ থেকে ফোন তুলছে না কেউ। হাতে ডাম্বেলখানা নিয়ে ছাদের আসতেই ঈশানের চোখ পড়ল ছাদের রেলিংয়ের একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক সুন্দরী কিশোরীর। বাচ্চাই যদিও মনে হয়, একরাশ ভেজা লম্বা চুল এক হাতে মুছতে ব্যস্ত, আরেক হাতে ফোন। ঈশান সিঁড়ি কোঠার দরজাতেই দাঁড়িয়ে রয়। কি স্নিগ্ধ দেখাচ্ছে মেয়েটাকে। এ মেয়েকে দেখে কেন যেন তার বোন ফিলিংসটা আসতে চায় না। এ মেয়েকে দেখে কেন জানি তার বোন ফিলিংসটা আসতে চায় না। এটা উচিত নয়। তারও বা কি দোষ? বাকি বোনগুলোর মতো এর সাথে কখনো সেরকম সম্পর্ক ছিল কি? ছিল না। না তো ছোটবেলায় কখনো বোনের মতো ব্যবহার করত। যখন বোধবুদ্ধি হয়নি তখন থেকে এ মেয়ে তার ওপর অন্যরকম অধিকার বোধ দেখাতো, অভিমান করে থাকতো। নিশিনুরিকে যেমন কোলেপিঠে ভাইয়ের মতো বড় করেছে, এ মেয়ে ততটা দূরে দূরে থেকেছে ভাই বোনের সম্পর্ক থেকে যেন। আর মাঝখানে এতগুলো বছরের দূরত্ব তো রয়েছে। ঈশান তিতিরকে দেখেও না দেখার ভাব করে ছাদের এক সাইডে চলে আসলো। তিতির হুট করে ঈশানকে ছাদে দেখে চমকে উঠল এক প্রকার। ঈশান উল্টো ঘুরে এক্সারসাইজ করছে। তিতির মুখ পাকালো।
পাগল নাকি লোকটা? ভর দুপুরে এক্সারসাইজ করে কে? এই লোকের সবকিছুই উল্টাপাল্টা। সে নিজেও না দেখার অভিনয় করে ঘাড় ঘুরিয়ে রাখলো। হঠাৎ ফোনখানা বেজে উঠল তিতিরের। রাহাত ভাই ফোন দিয়েছেন। সাথে সাথে রিসিভ করলো কলখানা। হ্যালো রাহাত ভাই। তিতিরের মুখে এহেন ডাক শুনে ঈশানের হাত থেমে গেল। শব্দহীন হওয়ার চেষ্টা করলো খানিকটা। নিজের অজান্তেই ইচ্ছে হলো মেয়েটার ফোনালাপ শোনার। কবে যাচ্ছেন তাহলে ওখান থেকে? ঠিক আছে, ওইখান থেকে মায়ের শরীরের অবস্থা বুঝে যদি দেশে আনা যায় আনবো, না হলে সিঙ্গাপুর নেব। খেয়াল রাখবেন আন্টিরা নিজেরও। ফোন রাখলো তিতির। দীর্ঘশ্বাস ফেলল। রাহাতের মা গিয়েছিলেন হজে। ওখানে গিয়ে হার্ট অ্যাটাক করে স্থানীয় হাসপাতালে ভর্তি। রাহাতের খবর পাঠানো হয়েছে আজকে সকালেই। মায়ের খবর পেয়ে হন্তদন্ত হয়ে আজকেই তাকে দেশের বাইরে ছুটতে হচ্ছে। কবে ফিরবে তার নিশ্চয়তাও দিতে পারছে না। তিতিরের ভীষণ মন খারাপ হলো রাহাতের মায়ের জন্য। রাহাত ভাই আর তার বোনের ওই মাটা ছাড়া সাতকুলে বোধহয় আর কেউই নেই। রাহাত ভাই অন্তত সেটাই বলতো। তিতির ঈশানকে দেখলো এক নজর। গায়ের ওনাটা ঠিকঠাক করে এগিয়ে গেল তার কাছে। চওড়া রেলিংয়ে পা ঝুলিয়ে বসলো। ঈশান ঘাড় ঘুরিয়ে দেখলো, ধমকে উঠল। ওটা তোর দোলনা পেয়েছিস? নাম? তিতির নামলো না। পা দোলাতে দোলাতে বলল, এখানে বসার আমার অভ্যাস আছে, কিছু হবে না। ঈশান বিরক্ত চোখে তাকালো। গাধা কোথাকার! এখান থেকে হুট করে পড়ে গেলে কি হবে আন্দাজ আছে এর? চোখ গরম করে আবার ধমক দিল। নামতে বললাম না? পড়বো না আমি এখান থেকে, আগে উঠেছি। অ্যাক্সিডেন্ট কি রোজ রোজ হয়? সাবধান থাকতে ক্ষতি কি? নামতে বলেছি আমি। তিতির ঠোঁট উল্টায়। তা ঠিক, তবে সামনে আপনি আছেন তো। এরকম গাট্টা গোট্টা বডি বানিয়েছেন, আপনার সামনে থেকে যদি আপনারই ছোট বোন পড়ে যায় ধরবেন না? ঈশানের মাঝে মধ্যেই মেয়ের কথাবার্তা অসহ্য লাগে, যেমন এখন লাগছে। ঈশানের এই মুহূর্তে মেয়েটাকে কষিয়ে চড় মারতে মন চাচ্ছে। তুই ছাদ থেকে গড়িয়ে পড়বি আর আমি তোকে ধরবো, এর জন্য আমি বডি বানিয়েছি? বেশি বোঝেন। সেটা কখন বললাম আমি? এখনকার কথা বলছি। আর বোনকে যদি নাই বাঁচাতে পারেন তাহলে এমন দেহ বানানোর ফজিলত কি? আমার দেহের ফজিলত আমার বউ বুঝবে, তোর বুঝতে হবে না। ছি, কি সব কথা! এখানে ছিয়ের কি দেখলি? বোনের সামনে বউয়ের গল্প করতে লজ্জা করে না? এক লাইনে কম করে হলেও দুবার করে বোন বোন শুরু করেছে। মহা সমস্যা। অবশ্য বোনই তো হয়, তার শুনতে ভালো লাগছে না কেন? আজকাল নিজের মনটার মতিগতি ও বোঝে না সে। যা তো সামনে থেকে কাজ করতে দে। তিতির হাত বাড়িয়ে আম গাছের পাতা টান দিল। এক ঝাঁক ময়লা এসে পড়ল ঈশানের মাথায়। ঈশান এগিয়ে গেল রাগে কান ধরে টান দিতে। তিতির নিজের ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। এক প্রকার চেঁচিয়ে উঠল, মারবেন না, মারবেন না, ভুল হয়ে গেছে। ঈশান বিরক্ত মুখে দাঁত কিরমির করতে করতে গা ছেড়ে সরে দাঁড়ালো। বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে তপ্ত চোখে তাকালো তিতিরের দিকে। তোকে এখান থেকে যেতে বললাম না? ভাইয়া, আপনি বড্ড খিটখিট করেন। ছোট বোনদের সাথে এমন ব্যবহার অন্যায়। হায় খোদা, আবার বোন! এ মেয়ে কি কোনোভাবে তার অজান্তে তার বেয়াদব মনটার সাথে কোনো আলাপ আলোচনা করেছে নাকি? সে যে বারবার বোন বোন করা পছন্দ করছে না, এটা কি মেয়েটা টের পেয়েছে? না হলে এমন ভাইয়া ডেকে মাথা খাচ্ছে কেন? আগের থেকে গলার দ্বিগুণ গম্ভীর করে ধমক দিল ঈশান। ভাই বোন করে হে দিয়ে না মরে বিদায় হতো সামনে থেকে। কি আজব! ভাইয়া লাগেন, ভাইয়া ডাকবো না, পরে আবার বলবেন বেয়াদব, তা আমি মানবো না। মানতে হবে না, তোর বাপ লাগি আমি। সর। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর রহম নাজিল করুক আপনার উপর। কথাবার্তা বুঝে বলেন না নাকি? ঈশানের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এবার। এ মেয়েকে দেখে আজকাল অবাক হয় সে। এমন বাচাল কবে থেকে হলো মেয়েটা? আগে তো এমন ছিল না। মোদ্দা কথা, তার সামনে তো এমন কখনো করতো না, এখন জ্বালিয়ে মারছে পুরো। ঈশান চোখ ফিরিয়ে নিল তিতিরের থেকে, সরে দাঁড়ালো। মেয়েটা নিজের কাছে মন দিল। তিতির একগাল হেসে চোখ রাখলো নিজের ফোনে। হঠাৎ বেশ কিছুক্ষণ পর এক নজর চোখ তুলে নামিয়ে নিতেই বুকটা ধক করে উঠল। ফট করে আবার চোখ তুলল সে। এতক্ষণ খেয়াল করেনি
ঈশান বেশ খানিকটা দূরে গিয়ে এক্সারসাইজ করছে। সমস্যা সেটা নয়, সমস্যা হলো গায়ের টি শার্ট খুলে রেলিংয়ে ঝুলানো। এই মুহূর্তে শুধু একটা কালো ট্রাউজার জড়ানো কোমরে, তাও নাভির বেশ খানিকটা নিচের দিকে। তিতিরের বুকের ভেতর ধুকপুকানি শব্দবোধ হয় বাইরে থেকেও শোনা যাচ্ছে। হাঁ করে তাকিয়ে আছে সামনের পুরুষটার দিকে। ঘেমে নিয়ে একাকার, চুল থেকে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে। প্রতিবার পুশ আপের সাথে পেশিগুলো ফুলে ফেপে উঠছে, ঘামে চিকচিক করছে পেশিবহুল শরীরখানা। নিয়মিত শরীরচর্চার ছাপে স্পষ্ট পুরো শরীর জুড়ে। ঈশান উঠে দাঁড়াতেই চোখে গেল তিতিরের দিকে। হা করে তাকিয়ে আছে, গিলে খাবে যেন। কপাল কুঁচকে তাকিয়ে রইল। এগিয়ে আসলো খানিকটা ওর দিকে। না, কোনো হেলদোল নেই, একই দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশানের নিজেরও আনইজি লাগছে। আরেকটু এগুয়ে এক হাত রাখলো রেলিংয়ে, তুড়ি বাজালো তিতিরের মুখের সামনে। চমকে উঠল। ঈশানকে নিমিষে একদম সামনে দেখে পেছনে হেলে গেল খানিকটা। পড়ে যাবে খেয়াল করতে এক হাত কোমরে পেঁচিয়ে ধরলো ঈশান। হ্যাঁচকা টানে সামনে এসে ঘামে ভেজা বুকের সাথে ধাক্কা খেলো তিতির। উঁচু রেলিংয়ে বসায় দুজনের মুখ সমানে সমান। দুজন দুজনের তপ্ত নিঃশ্বাস অনুভব করতে পারছে। তিতির দু হাতে জড়িয়ে আছে ঈশানের পেশিবহুল শক্ত কাঁধ। ঈশান এক হাত রেলিংয়ে ভর দিয়ে অন্য হাতে জড়িয়ে আছে মেয়েটাকে। দুটো দেহের মধ্যে এক বিন্দুও ফাঁকা নেই। ঈশানের বুকের সাথে লেগে থাকা তিতিরের বুক ওঠানামা করছে ক্রমাগত। তিতির চোখ বন্ধ করে আছে ভয়ে, এখনো খুলেনি। ঈশান ভয়ার্ত মুখটা পরখ করল একবার, দারুণ ভয় পেয়েছে। তিতিরের কপাল থেকে শুরু করে দৃষ্টি নামলো ধীরে ধীরে নিচের দিকে। ঠোঁট কামড়ে ধরে আছে। যথারীতি হ্যাঁচকা টানে ওড়না সেই ফাঁসের দড়ির মতো গলায় আটকে আছে। যেখানে থাকা দরকার সেখানে নেই। একইভাবে ঈশানের নিজের শরীরের ঘামে ইতিমধ্যেই ভিজে উঠেছে মেয়েটার স্কাই ব্লু কালার জামাখানা। ঈশান ঘোর লাগা চোখ সরাতে পারল না। চোখ আটকে রইল তার আর তিতিরের বিদ্রোহ প্রকাশে ব্যস্ত লাগাতার ওঠানামা করা ফাঁকাবিহীন বুকজোড়ার দিকে। তিতির রীতিমতো হাঁপাচ্ছে, ভয়ে নাকি ঈশানের এহেন গভীর ছোঁয়ায়। তার বুকের ভেতরের হৃৎপিণ্ডটাও ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। খালি গায়ে স্পষ্ট দৃশ্যমান সে ওঠানামা। তিতিরেরও তাই। নারী দেহের আকর্ষণীয় অংশটুকু আরো আকর্ষণীয় করতে ব্যস্ত যেন। ঈশান ধীরে ধীরে আবার মুখ তুলে তাকালো তিতিরের মুখের ওপর। কোমর ধরে রাখা হাতটি মেয়েটার ভেজা চুলের পানিতে ভিজে গেছে পুরো। অন্য হাতে তিতিরের মুখের ওপরের চুল সরিয়ে কানে গুজল। তিতির কানে ঠান্ডা হাতের এমন নরম স্পর্শে কেঁপে উঠল। পিটপিট করে তাকালো। ঈশান একদম তার মুখ বরাবরই। এতক্ষণে খেয়াল হলো শক্ত করে চেপে ধরে আছে তার কোমর। পড়ে যাবে এই রেশ কেটে গেছে এতক্ষণে। কোমরের স্পর্শটা এখন ভয় ধরাচ্ছে কেমন একটা। দু হাত কাঁধ ছেড়ে দিল ঈশানের। বুকের ওপর কাপা হাত রেখে ধাক্কা দিল। মিনমিন গলায় বলল,